Hello and welcome back to another interesting episode of Travel with Swagata. শীত গ্রীষ্মে তো ঘুরতে যাওয়ার জায়গার কোনো অভাব নেই, কিন্তু বর্ষাতে ঘুরতে যাওয়ার জায়গা অত্যন্ত সীমিত। আমার আজকের এই ভ্লগে আপনাদেরকে ঠিকানা দেব এমন এক জায়গার যেখানে ঝর্ণা, নদী, পাহাড়, সমুদ্র সব কিছু মিলে মিশে একাকার হয়ে গেছে। বর্ষাকালের জন্য একটা পারফেক্ট ডেস্টিনেশন, যেখানে পেয়ে যাবেন দারুণ একটা সি বিচ এবং তার সাথে সাথে কিন্তু আছে একটা বিউটিফুল রিসর্টেরও খোঁজ। তাই আর দেরি না করে আমার এই ভিডিওটা দেখে ফেলুন। আমাদের যাত্রা শুরু হয় ভোর 6টার সময় হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসে করে। এই বন্দে ভারত এক্সপ্রেস করে মাত্র 3 ঘন্টার জার্নিতে আপনি পৌঁছে যাবেন এমন এক জায়গায় যেখানে গেলে আপনি সমুদ্র, পাহাড়, জঙ্গল সব কিছুকে পেয়ে যাবেন হাতের মুঠোয়। বন্দে ভারত এক্সপ্রেসের সিসিতে বালাসোর পর্যন্ত ভাড়া হলো 790 টাকা আর ইসিতে ভাড়া হলো 1465 টাকা। আমরা সিসিতেই ট্রাভেল করেছিলাম। পারফেক্ট টাইমে হাওড়া থেকে ট্রেন ডিপার্চার হয়ে একদম রাইট টাইমে ট্রেন ঢোকে বালাসোর স্টেশনে। এই ক্ষেত্রে বলে রাখি, বালাসোর পর্যন্ত আসার জন্য বন্দে ভারত এক্সপ্রেস সবচেয়ে ভালো গাড়ি, কারণ এইটা একদম 3 ঘন্টার মধ্যে সকাল সকাল আপনাকে বালাসোরে পৌঁছে দেবে। অন্য গাড়িগুলো কিন্তু বেলা 12টা, 12:30টায় বালাসোর স্টেশনে এসে পৌঁছয়, যার ফলে দিনটা শুরু করতেই একটু দেরি হয়ে যাবে। স্টেশন থেকে বেরিয়ে আধ ঘন্টার মতো রাস্তা ক্রস করে আমাদের আগে থেকে বলে রাখা গাড়ি করে আমরা পৌঁছে যাই আমাদের এইবারের থাকার ঠিকানা পূরবী বিচ রিসর্টে। পূরবী বিচ রিসর্ট চাঁদিপুর সি বিচ সংলগ্ন একটি দুর্দান্ত লাক্সারিয়াস রিসর্ট। এই রিসর্টের নিজস্ব প্রাইভেট বিচ আছে। প্রাইভেট বিচের দরজা দিয়ে ঢুকলেই তারপর আপনি দেখতে পাবেন একটা সুন্দর দারুণ সাজানো গোছানো রিসর্ট। এখানে আছে বিভিন্ন ক্যাটাগরির রুম, যেমন ডিলাক্স, সুপার ডিলাক্স, ট্রিপল বেড, কোয়াড্রেবল 4 বেড ইত্যাদি অনেক ধরনের রুম। এইটা হলো রিসর্টের গার্ডেন এরিয়া, যেখানে বসে ঘন্টার পর ঘন্টা সময় আরামসে কাটিয়ে দেওয়া যায়। আমরা যে ডবল বেড রুমটা নিয়েছিলাম সেটা বেশ সুন্দর ছিল। একটা বড় বেড যেখানে 3 জন শুয়ে পড়তে পারবেন আরামসে, একটা সুন্দর টিভি, বড় বড় জানলা এবং একটা কাউচও ছিল। এদের ব্যবস্থাপনা কিন্তু খুব সুন্দর। এরপর ফ্রেশ হয়ে আমরা চলে যাই চাঁদিপুরের মেন সি বিচে। চাঁদিপুর সি বিচের সব থেকে আশ্চর্য যে ব্যাপার সেটা হলো এখানে কিন্তু সব সময় জল থাকে না। জোয়ারের সময় যেমন জল আপনি পাবেন হাতের নাগালে, ঠিক তেমন ভাটার সময় জল চলে যায় প্রায় 5 থেকে 6 কিলোমিটার দূরে। ভাটার সময় দৃশ্যটা খানিকটা এইরকম হয়ে যায়, আর জোয়ারের সময় চাইলে আপনি চান আরামসেই করতে পারেন। আমরা চাঁদিপুরে পূরবী বিচ রিসর্টে ছিলাম। এই রিসর্টটি চাঁদিপুর মেন সি বিচ থেকে দূরে হলেও এই রিসর্টের কিছু বৈশিষ্ট্য ছিল। যেমন ধরো, প্রথম যেটা আকর্ষণ সেটা হলো এদের একটা সুন্দর প্রাইভেট বিচ ছিল। তাছাড়া রিসর্টটা খুব সাজানো গোছানো আর খোলামেলা, বেশ সুন্দর। সেদিন দুপুরবেলা লাঞ্চ করে রেস্ট নিয়ে বিকেলবেলা আমরা বেরিয়ে পড়ি চাঁদিপুরের কিছু লোকাল সাইট সিনিং এর উদ্দেশ্যে। প্রথমেই আমরা চলে যাই বুড়িবালাম নদী দেখতে। এই বুড়িবালাম নদীর তীরে কিন্তু ইংরেজদের সঙ্গে বাঘা যতীনের শেষ যুদ্ধটি হয়েছিল। এরপর আমরা চলে যাই ওখানকার লোকাল একটি মা গঙ্গার মন্দির দেখার জন্য। এই মন্দিরটিও বেশ ছিমছাম সুন্দর লাগলো। আমাদের এই লোকাল সাইট সিনগুলো করতে একটি অটোতে ভাড়া পড়েছিল 300 টাকা। এটি হলো মন্দিরের মা গঙ্গার বিগ্রহ। এই মন্দিরের চত্বরে থাকাকালীন আকাশ ঘন কালো মেঘে ছেয়ে যায়, তার কিন্তু সৌন্দর্য ছিল অপরূপ। এরপর আমরা চলে যাই রাধা কৃষ্ণ মন্দিরে। এই রাধা কৃষ্ণ মন্দিরটি চাঁদিপুরের মেন সি বিচ থেকে 10-15 মিনিট দূরে অবস্থিত। এই মন্দিরটিও অনেক রকম মূর্তি আছে, আর এই মন্দিরে কিন্তু থাকারও ব্যবস্থা আছে। মন্দিরের বিগ্রহটি অত্যন্ত সুন্দর, মন্দিরের পরিবেশও খুব মনোরম। আর যেটা সব থেকে সুন্দর লাগলো, এই মন্দির সংলগ্ন এই সুন্দর ঝিলটিতে ছিল প্রচুর বড় বড় মাছ। বৃষ্টি স্নাত সন্ধেবেলায় মন্দিরটি লাইটিংটা দারুণ লাগছিল। চাঁদিপুরের সমস্ত লোকাল সাইটসিং কমপ্লিট করে আমরা চাঁদিপুরের মেন বিচে একটু ঘুরতে চলে আসি। এখানটা রাত্রিবেলা বেশ জমজমাট হয়ে ওঠে।
দীঘাপুরীর মতো বিভিন্ন সামুদ্রিক মাছ এখানেও বিক্রি হয়। এরপর আমরা আমাদের রিসর্টে ব্যাক করি। রিসর্টটা কিন্তু সন্ধেবেলার পর থেকে খুব সুন্দর আলোকসজ্জায় সেজে ওঠে। চলুন আপনাদের একটু ঘুরিয়ে আনি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমরা দেখি জল একদম হাতের নাগালে এসে গেছে। কিছুটা সময় সি বিচে কাটিয়ে আমরা বেরিয়ে পড়ি একটি গাড়ি করে পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে। পঞ্চলিঙ্গেশ্বর যাওয়ার রাস্তাতে আমরা বেশ কিছু সাইট সিনিং করতে করতে যাই। ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম কচুরি তরকারি, তাছাড়া উড়িষ্যার বিখ্যাত মিল্ক কেক বা ছানা পোড়া, এছাড়া ওখানকার লোকাল ফুড হিসেবে ইডলি আর তার সাথে একটা তরকারি মতো করে দিচ্ছিল, সেটাও বেশ টেস্টি ছিল। এরপর আমরা আমাদের প্রথম সাইট সিটিং স্পট ইমামি জগন্নাথ টেম্পলে এসে পৌঁছই। এই জগন্নাথ মন্দিরটির নির্মাণকর্তা হলেন ইমামি কোম্পানি। মন্দিরের গায়ের বিভিন্ন কার্যশিল্পগুলি অসাধারণ। দুপুর 12:30টার পরেই মন্দিরটি বন্ধ হয়ে যায়, আবার বিকেলবেলা 3টে নাগাদ খোলে। মন্দিরে মূল জগন্নাথ দেব ছাড়াও আরো অনেক রকম দেবদেবীর ছোট ছোট মন্দির করা আছে। এরপরে আমরা চলে যাই বালাসোরের আরও একটি বিখ্যাত মন্দির ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরে। এটি রাধা কৃষ্ণের মন্দির, আর এই মন্দিরের দেওয়ালে খুব সুন্দর কিছু চিত্রকলা আপনারা দেখতে পাবেন, আর এখানকার মূর্তিটি মনোমুগ্ধকর। ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরের প্রসাদের ক্ষীর কিন্তু ভীষণ ভালো হয়। এইখানে ভিতরে দোকানঘর থেকে সেই প্রসাদী ক্ষীর আপনারা সংগ্রহ করতে পারেন। এরপর গাড়িতে প্রায় 1-1.5 ঘন্টার রাস্তা অতিক্রম করে আমরা গিয়ে উপস্থিত হই নীলগিরি পর্বত সংলগ্ন নীলগিরি জগন্নাথ মন্দির এবং নীলগিরি রাজবাড়ির সামনে। এখানে জগন্নাথ মন্দিরের ভিতরে ছবি তোলা নিষিদ্ধ ছিল বলে কোনো ছবি সংগ্রহ করতে পারিনি, তবে এই মন্দিরটি কিন্তু পুরো শ্বেতশুভ্র আর দেখতেও বেশ সুন্দর। আর মন্দির সংলগ্ন পাশেই নীলগিরি রাজবাড়িটি অবস্থিত। এই জগন্নাথ মন্দির এবং রাজবাড়ির পাশে কিন্তু নীলগিরি পর্বতের একটা দারুণ ভিউ পাওয়া যায়।
এরপর আমরা আমাদের পূর্ব নির্ধারিত লক্ষ্মী নিবাস হোটেলে চলে আসি, যেটি পঞ্চলিঙ্গেশ্বরে অবস্থিত। হোটেলের ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিলাম। লক্ষ্মী নিবাস এবং শকুন্তলা নিবাস এনাদের দুটি হোটেল আছে পঞ্চলিঙ্গেশ্বরে। এই হোটেলটির বৈশিষ্ট্য হোটেলের ছাদ থেকে নীলগিরি পর্বতের দারুণ সুন্দর ভিউ। তাছাড়া হোটেল ম্যানেজমেন্টের ব্যবহার ভীষণ ভালো, আর এনাদের থাকা খাওয়ার যে সমস্ত প্রাইস সেটাও কিন্তু ভীষণ রিজনেবল। আমরা এই হোটেলে একটি এসি ডিলাক্স ক্যাটাগরি রুমে ছিলাম। রুমটা বেশ ভালো ছিল। চাঁদিপুর থেকে পঞ্চলিঙ্গেশ্বর পৌঁছে সেই দিন লাঞ্চ করার পর বিকেলে আমরা পঞ্চলিঙ্গেশ্বরের আশেপাশে কিছু জায়গা ঘুরতে বেরিয়ে পড়ি। এই যাত্রাপথের প্রাকৃতিক সৌন্দর্য ছিল অপূর্ব সুন্দর। আমাদের হোটেল লক্ষ্মী নিবাস থেকে প্রায় 15 থেকে 20 মিনিটের পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছই বিশ্বেশ্বর হিলটপ এবং বিশ্বেশ্বর মন্দির দেখতে। বিশ্বেশ্বর হিল একটা ছোট পাহাড়, যার উপরে খানিকটা উঠলে একটি মহাদেবের মন্দির আছে। আর এই পাহাড়ের অনেকটা উপরে উঠলে কিন্তু দারুণ ভিউ পাওয়া যায়। এই হলো মহাদেবের মন্দির, যেটা তখন বন্ধ ছিল। বিশ্বেশ্বর হিলটপ থেকে দারুণ ভিউ পাচ্ছিলাম, আর ওইখানে আমরা বেশ সুন্দর সুন্দর কিছু ছবি তুলে নিই। আমি কিন্তু আপনাদের সাজেস্ট করব পঞ্চলিঙ্গেশ্বর গেলে এই জায়গাটাকে ভ্রমণ তালিকার বাইরে কিন্তু কখনোই রাখবেন না। এরপর হোটেলে ফিরে গিয়ে সেদিন রাতে রেস্ট নিয়ে পরদিন আমরা চলে যাই মূল পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দর্শন করার জন্য। মূল পার্কিং জায়গা থেকে 5 মিনিট হেঁটে এসে তারপর শুরু হয় মন্দিরে পৌঁছানোর জন্য 300টিরও বেশি সিঁড়ি অতিক্রম করা। আর এই সিঁড়িগুলি যখন আপনারা অতিক্রম করবেন তখন আশেপাশের যে প্রাকৃতিক পরিবেশ পাবেন তা আপনার মনকে এত মাত্রায় মুগ্ধ করে দেবে যে সিঁড়ি দিয়ে ওঠার কোনো ক্লান্তি আপনি অনুভব করবেনই না। চারিদিকে সবুজ জঙ্গল আর ঝর্ণা দেখতে দেখতে কখন যে আপনারা 300টা সিঁড়ি অতিক্রম করে পঞ্চলিঙ্গেশ্বরের মূল মন্দিরে পৌঁছে যাবেন তা আপনারা বুঝতেই পারবেন না। বর্ষাকালে আমরা গিয়েছিলাম বলে এই জায়গায় ছোট ছোট কিছু ঝর্ণা দেখতে পেয়েছিলাম। এরপর আমরা মূল মন্দিরের সামনে পৌঁছে যাই। মূল মন্দিরের কাছে গিয়ে দেখি ঝর্ণার জলের তলায় 5টি শিবলিঙ্গ ঢাকা পড়ে গেছে। প্রচণ্ড বর্ষায় কিন্তু এই শিবলিঙ্গ স্পর্শ করার অনুমতি পাওয়া যায় না, তবে জল কম থাকলে শিবলিঙ্গকে স্পর্শ করে পুজো দেওয়া যায়। এইভাবে আমাদের চাঁদিপুর পঞ্চলিঙ্গেশ্বর ভ্রমণটি আমরা পরিপূর্ণ করি। আমি আপনাদের সাজেস্ট করব এইবার বর্ষাকালে চট করে টিকিট বুক করে ঘুরে চলে আসুন এই সুন্দর জায়গা থেকে। আপনি কিন্তু এক রাত সুন্দর স্মৃতি নিয়ে বাড়ি ফিরবেন, এই কথা আমি আপনাকে দিতে পারি। আজকের মতো আমার ব্লগটি এখানে শেষ করলাম। আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আর আমার ভিডিওতে লাইক দিয়ে আমাকে উৎসাহিত করতে ভুলবেন না। ওকে দেন, বাই বাই ফর নাও। আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে। ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন।